ভারত যদি নিজেদের শক্তিমত্তাকে দিয়ে আমাদের দেশে অশান্তি তৈরি করে, ভারত দ্বিখণ্ডী সেদিন থেকে শুরু হয়ে যাবে। ভারত ভেঙে আরো কয়েকটা রাষ্ট্র হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের বিজয় সুনিশ্চিত। আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবো। জালেম স্বৈরা শাসকের বিরুদ্ধে যেভাবে 16 বছর লড়াই করেছি, প্রয়োজনে 32 বছর লড়াই করব। তারপরে ভারতের আধিপত্যবাদ গোলামি থেকে আমরা এই জাতিকে মুক্ত করে ছাড়বো। এই বাংলার মাটিকে, বাংলাদেশের মাটিকে ভারতের বুক থেকে আজাদ করব ইনশাআল্লাহ তাআলা। সংগ্রাম করতে রাজি। যদি ভারত আমাদের সাথে পাঙ্গা নিতে আসে, আপনি বুঝবেন ভারত দ্বিখণ্ডিত হয়ে যাবে। পাকিস্তানের সাথে যদি আমার বন্ধুত্ব হয়, এতে ভারতের জ্বলার কি আছে? তার মানে এটা স্পষ্ট হয়ে গেছে, আজ থেকে 53 বছর আগে ইসলামপন্থীরা, জামায়াত ইসলামরা যেটা বুঝতে পেরেছিলেন যে তাদের থেকে আলাদা করে ইসলামী শক্তিকে ধ্বংস করাই হচ্ছে ভারতের মূল উদ্দেশ্য, তা আজ তো এটা স্পষ্ট প্রমাণ। আমি আপনার কথা ধরেই বলতে চাই যে আসলে একটা অনৈক্য এবং আমাদের যেই দূরত্ব, সেগুলো মনে হয় কিছুটা গুছিয়ে আসছে, কিছুটা কাছাকাছি আসছে। আমার কাছে মনে হয় আমরা আরো যত বেশি মার খাবো, নির্যাতিত হব, আমাদের ঐক্যটা এবং আরো কাছাকাছি আসাটার সময় হবে। আমার কাছে মনে হয় আল্লাহর পক্ষ থেকে আমাদের আরো কিছু মাইরে আসা দরকার কোনো না কোনো মাধ্যমে। তাহলে আমরা আসলে ঐক্যের প্রয়োজনীয়তা আরো বেশি বুঝবো আর কি। আসলে জামায়াত ইসলামের প্রতি সবসময় আমার একটা সৎ কর্নার ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। এই জন্য যে তারা এখন শুনতে পাচ্ছি না, শিখিয়েছে এবং দিন প্রতিষ্ঠার সংগ্রাম শিখিয়েছে। জি, আমার একটা ফোন এসে গেছিল, আমি লাইনে চলে এসেছি। তো যে সময়টাতে আমি বিভিন্ন প্রোগ্রামে গেলে, বিভিন্ন মাহফিল এবং টেলিভিশন টকশো, ইসলামিক টকশো গুলোতে গেলে বিভিন্ন ঘরানার আলেমদের সাথে দেখা হলে আমি ছবি তুলতাম, কথা বলতাম, মাঝে মধ্যে ফেসবুকে দিতাম। তো আমাদের কিছু ভাইয়েরা বলতো যে আপনি কি জামাতপন্থী নাকি, বা আমার কণ্ঠটা কোনো ক্ষেত্রে আমি চেষ্টা করি আল্লামা সাইদিকে ফলো করি, সেই দৃষ্টিকোণ থেকে আমি কিন্তু জামাত শিবিরের টেক আমাকে আমার লাগানো হইতো। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, আজকে যখন বাংলাদেশে শেখ হাসিনা নাই, তো এখন আমাদের যে সমস্ত আলেমরা ভাইয়েরা আমাকে এক সময় জামাত শিবির টেক দিতেন, তারা কিন্তু আজকে সবার সামনে জামাতের বড় বড় প্রোগ্রাম গুলোতে তারাই করছেন। হ্যাঁ, তো যাই হোক, আমি যে কারণে সৎকর্নারটা রাখি, তারা যখন আমার নেতা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির ইসলামী ঐক্যজোট এবং জামায়াত ইসলাম মিলে যখন তারা, এবং আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ যখন একসাথে তারা জোট করে ক্ষমতায় 1 সালে আসেন, আমরা যে ইতিহাস শুনেছি, মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ একজন জাতির সূর্য সন্তান, নিঃসন্দেহে তিনি ইসলামী আন্দোলনের একজন পুরোদা ব্যক্তি, যিনি নিজের খাবারটা নিয়ে আসতেন বাড়ি থেকে, দুপুরে খাবেন, বিলাসিতা করেননি যে রাষ্ট্রের টাকা দিয়ে, সরকারি টাকা দিয়ে বিলাসিতা করে খাননি। যারা ফাইলগুলো পড়ে আছে ডেকে এনে ফাইলগুলো সই করে দিয়েছেন যে আপনারা কাজ করেন। একজন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যখন রাস্তায় চলতেন, বলতেন আমার গাড়িটা বাদে বাকি পিছনে যারা আছো প্রত্যেকেই তোমরা টোল দাও, সেতু ভবনের বা সেতুর যে ভাড়াটা আছে সেটা দাও। তারা কিন্তু একটা জিনিস তৈরি করে দিয়ে গিয়েছিলেন। এগুলোই কিন্তু যারা দেশটাকে খুল্লামখা করতে চায় তাদের পছন্দ হয় না। এগুলোই কিন্তু ভারতের যারা দালাল আছে এবং ভারতবর্ষের এখন যারা, অর্থাৎ ভারতের যারা নেতৃত্বে আছেন, আসছেন, তাদের একটা ভয় হচ্ছে ইসলাম ফোবিয়া। অথচ এই ভারতবর্ষকে প্রতিষ্ঠিত করার জন্য এবং এই ভারতবর্ষের যে সমস্ত ব্রিটিশরা ছিলেন, নির্মম নির্যাতন করেছেন, নিষ্পেষিত করেছেন, তাদের সামনে প্রথম জিহাদ যে যারা ঘোষণা করেছেন তারাই হচ্ছেন দারুল উলুম উলামায়ে দেওবন্দ, যারা ফতোয়া দিয়েছিলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করা, জিহাদ করা আমাদের উপর ফরজ হয়ে গেছে। আজকে সেই ওলামা একরামকে কেন সাইড করতে চাচ্ছে? কারণ এই জন্য সাইড করতে চাচ্ছে, এই জন্য তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে জাতি থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে, সেটা হচ্ছে যে তারা জানেন যে এই অঞ্চলের মানুষ ধর্মপ্রাণ এবং তারা যেভাবে ইনসাফ করেন, তাদের ইনসাফকে দেখে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পর্যন্ত তাদের মুরিদ হয়ে যায়, ভক্ত হয়ে যাচ্ছে। যেরকম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন যে আমাকে রাজাকার বানানো হচ্ছে, হ্যাঁ, 1971 সনের কোনো ছিটাফোঁটাও আমার গায়ে লাগেনি, একমাত্র শুধুমাত্র এই আল্লামা সাইদি থেকে নয়, বরঞ্চ এই কোরআন থেকে জাতিকে দূরে রাখতে চাচ্ছে। তো এই জাতিকে কোরআন থেকে দূরে রাখা যাবে না, এরা সাইদির ভক্ত নয়, এরা কোরআনের আশেক, এরা ইসলামের আশেক। তো এই যে আমাদের উত্থানটা হতে লাগলো এবং আমরা চারদলীয় জোট করলাম এবং আমরা কিছুটা মিশতে শুরু করলাম, তখনই কিন্তু এই আওয়ামী লীগ, ভারতের লেসপন্সার এবং ভারত মিলেই
কিন্তু এই জঙ্গি নাটকগুলো একের পর এক সাজাচ্ছে এবং এই দেশ থেকে ইসলামী রাজনীতিকে উৎখাত করা, ইসলামকে আপনি দেখেন সেম বক্তব্য কিন্তু বিএনপিরও মিলে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। বিএনপিও কিন্তু ইসলামিক দলগুলোকে নিয়ে, বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে মাঝে মধ্যে মন্তব্য করছে। এর আগে আমি আপনার টকশোতেই হয়তো সম্ভবত বলেছিলাম যে মির্জা ফখরুল সাহেব স্পষ্টই বলছেন আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। তো আমি প্রশ্ন করতে চাই কোনো একদিন ওনাকে সামনে পেলে যে আপনার জানাজা কোন আইনে হবে, আপনি যে ওমরা করলেন কোন আইনে করেছেন? তো এগুলো তারা কিন্তু রাজনৈতিক ভাবে আসলে মোকাবেলা করতে পারছে না, বা যেভাবে বক্তব্য দেওয়ার সেগুলো দিচ্ছে না। তো আমার কাছে মনে হয় অতি শীঘ্রই আমাদের একটা ঐক্য হবে। তো আমরা যেটা আমাদের পূর্বে যারা আমাদের লিডাররা ছিলেন, আমাদের নেতারা ছিলেন, জামায়াত ইসলামের বলেন বা আপনার কওমিপন্থী যে সমস্ত ওলামা একরাম ছিলেন, তারা পূর্বেও বুঝেছিলেন যে পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করার ক্ষেত্রে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ানো বা তাদের সাথে তর্কে বিতর্কে যাওয়ার যথেষ্ট যুক্তি রয়েছে, তারাও আমাদেরকে রাখার জন্য যতটুকু এহসান করা দরকার ছিল, ইনসাফ করার দরকার ছিল, পাকিস্তান করতে পারেনি। কিন্তু মূল উদ্দেশ্যটা কিন্তু ছিল যখন আমরা তাদের থেকে বের হয়ে যাব, আমাদেরকে ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা নিবে। আরে ভাই, পাকিস্তানের সাথে যদি আমার বন্ধুত্ব হয় এতে ভারতের জ্বলার কি আছে? তার মানে এটা স্পষ্ট হয়ে গেছে আজ থেকে 53 বছর আগে ইসলামপন্থীরা, জামায়াত ইসলামরা যেটা বুঝতে পেরেছিলেন যে তাদের থেকে আলাদা করে ইসলামী শক্তিকে ধ্বংস করাই হচ্ছে ভারতের মূল উদ্দেশ্য, তা আজ তো এটা স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। কারণ পাকিস্তানের সাথে আমি আলাদা একটা দেশ, আমার বিভিন্ন ধরনের কার্যক্রম আছে, আমার আন্তর্জাতিক বিষয় আছে, পররাষ্ট্রনীতি আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার ভালো বোঝার, আমার মন্দ বোঝার শক্তি আমার আছে। আমি কার সাথে ব্যবসা করব না করব এগুলো আমার বিষয়, ভারতের জলে কেন? তার মানে ভারত আমাদেরকে মনে করে যে আমরা তাদের উপর দিয়ে গিয়ে কিছু করতে পারবো না। আমরা কার থেকে ভ্যাকসিন কিনবো, ভারত থেকে উড়ে এসে বলছে আমাদের থেকে নিতে হবে। আরে ভাই, এটা গোলামির জিঞ্জির করে দিয়েছেন। ভারত জানে যে এই দেশে ইসলামিক ব্যক্তিরা প্রতিষ্ঠিত হয়ে গেলে তাদের গোলামির জিঞ্জির কেউ মানবে না। আমি শুধু একটি কথা বলি, শেষ করতে চাই, সেটা হচ্ছে এই, ভারত মনে করছে, মানে আমি তো আলহামদুলিল্লাহ সালাউদ্দিন ভাইয়ের সাথে মনে হয় প্রথম আমি ভারতের 4টা স্টেজে মাহফিলে যাই, মানে 4টা স্টেটে আমি মাহফিল করি। 17 সাল থেকে আমি যাই। সে জায়গার মুসলমানদের বক্তব্য এবং ও জায়গার অন্যান্য স্বাভাবিকদের বক্তব্য আমার মোটামুটি জানা আছে এবং তাদের সাথে আবার মিশা আছে। এই ভারত মনে করতেছে যে আমরা একটা ছোট রাষ্ট্র, যে কোনো মুহূর্তে চাইলেই তারা নিয়ে নেবে। কিন্তু ওরা এইটা কেন নিজেদের মধ্যে বোধগম্য হয় না ওদের, যে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে নিজেদেরকে স্বাধীন করা মানুষ, বাংলাদেশের মানুষ কখনো কারো কাছে মাথা নত করে না, তারা শিখে গেছে। আমার কাছে মনে হয় আফগানিস্তানের মতো আমাদের দেশেও কম না। এই যে 17-16টা বছর আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক আন্দোলন করে গেছি, আমি নিজে 2 মাস কারাগারে ছিলাম, আমাদের এরকম আলেমরা কারাগারে ছিল, কেউ গুলিবিদ্ধ হয়েছে, কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আমাদের জামাত ইসলামের ভাইদেরকে। তা এইটা কিন্তু আফগানিস্তান থেকে কম না। ইসরায়েল যেরকম আফগানিস্তানকে কোনো না কোনো ক্ষেত্রে আক্রমণ করছে, আমরা কিন্তু বাংলাদেশের মধ্যেই আওয়ামী লীগ ইসরায়েলের ভূমিকায় ছিল, আর আমরা ছিলাম ফিলিস্তিনের মাজলুমের ভূমিকায়। তো আমরা যুদ্ধ করেই কিন্তু আজকে এই পর্যন্ত আসছি। ভারত যদি মনে করে যে আমাদেরকে অল্পতে গিলে ফেলবে, আসলে সম্ভব নয়। কারণ আমরা সর্বশক্তিমান আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাসী। যেদিন রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা বলে মাটির চাকাতে ফু দিয়ে মারবো না, ভারতের বোমেও কোনো কাজ আসবে না। আমরা বাংলাদেশিরা ইনশাআল্লাহ তাআলা সংগ্রাম করতে রাজি। যদি ভারত আমাদের সাথে পাঙ্গা নিতে আসে, আপনি বুঝবেন ভারত দ্বিখণ্ডিত হয়ে যাবে। আমি 30 সেকেন্ড একটা কথা বলে শেষ করছি। আমার নেতা মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহকে যখন গৃহবন্দী রাখা হয়, তিনি যখন নারী নীতি বিরোধী আন্দোলন করলেন, হরতাল করলেন, অবরোধ করলেন, তার উপরে যখন জুলুমের স্টেম লড়া আসতে থাকলো, তখন আমিনী সাহেব হুজুর প্রেস ক্লাবে একটি বক্তৃতায় বলেছিলেন, ভারত তুমি নিজেকে মহাশক্তিশালী মনে করো, মনে রাখবে একদম সুটাম দেহি মানুষকে ক্যান্সার যেমন ধ্বংস করে দেয়, তোমার ভিতরও ক্যান্সার তৈরি হয়ে যাবে। তিনি আরো দুইটা তিনি যখন দাওরা হাদিসের ক্লাস নিচ্ছিলেন, তখন একদিন আসরের নামাজের পূর্বে তিনি 2টা কথা বলেছিলেন, সেটা আজকে সত্য পরিণত হয়েছে। তিনি বলেছিলেন আওয়ামী লীগকে সহজে ফেলা যাবে না 8 সালের পরে প্রথম দিকটা, তবে আওয়ামী লীগ যখন পরে যাবে, আগামী 50 বছরের ক্ষমতা আসবে না, আর আওয়ামী লীগ করেছি এ কথা কেউ বলবে না। আজকে কিন্তু স্পষ্ট
সেই মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই বলেছিলেন, সেই মুফতি আমিনী আমি নিজের কানে শুনেছি, সেই মুফতি আমিন রহমতুল্লাহ বলেছিলেন, ভারত নিজেদেরকে মহাশক্তিশালী মনে করেন, অনেক সুটাম দেহের মানুষের ভিতরে যখন ক্যান্সার হয়ে যায় তার পুরা ধ্বংস করে দেয়, ভারতের ভিতরে ক্যান্সার হয়ে যাবে। ভারত যদি আল্লাহর নামে শপথ করে আল্লাহর প্রতি সমস্ত ভালোবাসা রেখে বিশ্বাস রেখে বলছি যে রব আমার স্রষ্টা, যে রব আমাকে রিজিক দেন, হায়াত দেন, যিনি আমাকে সবকিছু দিয়েছেন, আমি সেই রবের কসম করে বলছি, ভারত যদি নিজেদের শক্তিমত্তাকে দিয়ে আমাদের দেশে অশান্তি তৈরি করে, ভারত দ্বিখণ্ডী সেদিন থেকে শুরু হয়ে যাবে। ভারত ভেঙে আরো কয়েকটা রাষ্ট্র হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের বিজয় সুনিশ্চিত, আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবো। জালেম স্বৈরা শাসকের বিরুদ্ধে যেভাবে 16 বছর লড়াই করেছি, প্রয়োজনে 32 বছর লড়াই করব। তারপরে ভারতের আধিপত্যবাদ গোলামি থেকে আমরা এই জাতিকে মুক্ত করে ছাড়বো। এইটাই আগামী দিনের আলেম ওলামা, আজকের সালাউদ্দিন ভাই, আজকের ইশতিয়াক আহমেদ, আমরা তরুণরা শপথ করব, এই বাংলার মাটিকে, বাংলাদেশের মাটিকে ভারতের বুক থেকে আজাদ করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।